হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি পর্ব 11 এবং 12। রাইটার স্মিতা শিকদার সামিয়া। গোধূলি লগ্ন। কলি বারান্দায় বসে চা পান করছিল এবং রাকিব সবেমাত্র অফিস থেকে ফিরে ঘরে এসেছে। আচমকা কলির ফোনে কল রিংটোন বাজলো। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে আসলো কল করা নাম্বারটি তার মায়ের। মুহূর্তে চোখ সামনে ভেসে উঠল বিয়ের পরে সেই বেদনাদায়ক স্মৃতি। অতীত। কলি ও রাকিবের বিয়ের মাত্র 2 মাস চলছে। নববিবাহিত হওয়া সত্ত্বেও বাড়ির সব কাজ তার করতে হয়। হাউস হেল্পকে বের করে দিয়েছে তার শাশুড়ি মা। বড়লোক ঘরের মেয়ে হয়েও বিষয়টি মেনে নিয়েছে যুবতী নারীটি। তবে উঠতে বসতে যে খোঁটাগুলো শুনতে হয় তার জন্য 1 সেকেন্ডের শান্তির শ্বাস নেওয়া হারাম হয়ে গিয়েছে তার। দিনগুলো মেয়েটির কাছে এতটা কষ্টকর লাগছে যে মনে মনে সর্বক্ষণ প্রার্থনা করে এই বাস্তবতা যেন কোনো দুঃস্বপ্ন হয়। তা কি আর হবে? বাস্তবতায় তো সর্বদা বাস্তবতাই থাকবে, তার নির্মম হোক আর সুখকর। একদিন থালা বাসন গোছানোর সময় একটা কাচের বাটি ভুলবশত ধপাস করে কলির হাত থেকে পড়ে যায়। সে ধপাস ধ্বনি যে কানে যেতেই বাড়ির সকল সদস্য উপস্থিত হয় রান্নাঘরে। মিসেস আলিয়া নিজের মূল্যবান ইম্পোর্টেড ডিনার সেটের বাটি ভাঙতে দেখে যা নয় তা বলে বকতে শুরু করেন এবং গালিগালাজও করেন। হায় হায় রে, কি করলো এই মেয়ে! আমার এত দামি জিনিসপত্র ভেঙে ফেলেছে। তোমাকে দুপুরে চা বানাতে বলেছিলাম, দেখি এভাবে শোধ নিলে আমার থেকে। ওরে নবাবের ঝি, আমার 30,000 টাকার সেট যে নষ্ট করলে, তা এর টাকা কি তোমার বাপ দেবে নাকি তুমি টাকা রোজগার করে দিবে? পারো তো খালি বসে বসে খেতে। কোন অলক্ষী এনেছি ঘরে, এখনই এত লোকসান করায় ভবিষ্যৎ কী করবে? তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলা এই কথাগুলো কলির বুকে তীক্ষ্ণ সূচের মতো বিঁধছিল। তারপরও সে চুপ ছিল, এই ভেবে যে তার স্বামী কিছু বলবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে রাকিব নীরব দর্শকের ভূমিকা পালন করল। এমতো অবস্থায় সেদিন সে আর না পারতে কল করে বসল নিজের মাকে। অপর পাশ থেকে কল রিসিভ হতে সে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, হ্যালো, আসসালামু আলাইকুম মামনি। ওয়ালাইকুম আসসালাম কলি, কিন্তু তোর গলায় এমন শোনা যাচ্ছে কেন? কিছু হয়ে থাকলে মামনিকে বল। মামনি, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি অনেক চেষ্টা করেছি টিকে থাকার, কিন্তু আমার পক্ষে সম্ভব না আর এভাবে থাকা। বলেই হু হু করে কাঁদতে লাগলো। এদিকে কলির মা যতটা না অবাক মেয়ের গণবিদারী কান্না শুনে, তার চেয়ে বেশি অবাক নতুন বিবাহিত মেয়ের মুখে নিয়ে আসার কথা। তিনি বেশি উত্তেজিত গলায় বললেন, আগে হয়েছে কি তা তো বলো। কলি বিয়ের পর হতে নিজের সাথে হওয়া সকল ঘটনা মায়ের কাছে খুলে বলল, এই আশায় যে তার মা তাকে বুঝবে, তার ব্যথায় ব্যথিত হবে, কষ্ট হ্রাসের ব্যবস্থা করবেন, তাকে এই অসুখকর জায়গায় ও সম্পর্ক হতে মুক্তির ব্যবস্থা করবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে তার মা বেশ শান্ত গম্ভীর গলায় বললেন, এসব একটু আধটু সব সংসারেই হয়, তাই বলে সংসার না করে বাপের বাড়ি পড়ে থাকে নাকি সবাই? দেখ মা, তোর নসিবে যেমন লেখা ছিল তাই তুই পাচ্ছিস, এজন্য ভাগ্য বলে সয়ে নে মুখ বুঝে। আর সবচেয়ে বড় কথা, ঘরে তোর আরেক বোন আছে। তুই যদি চলে আসিস তাহলে তার বিয়েটাও মুসিবত হবে। তাছাড়া তোর বাবার মান সম্মান তুই কি চাস তোর জন্য তোর পরিবার খারাপ থাকুক? তাহলে সব মেনে নে নিশ্চুপ হয়ে। আর হ্যাঁ, কারোর সাথে তর্ক করিস না বা ঝগড়া করতে যাইস না, কারণ তোর শাশুড়ি যদি সমাজে এসব বলে বেড়ান তাহলে মান সম্মান আর কি আর ভবিষ্যৎ সবই জলে ডুববে, বুঝলি? হ্যালো, তুই কি শুনতে পারছিস আমার কথা? এদিকে কলিন নিজের জন্মদাত্রী এমন খাপছাড়া ও যুক্তিহীন কথা শুনে স্তব্ধ হয়ে আছে। জবাব নেওয়ার মতো অবস্থায় নেই তার, তাই কিছু না বলে আস্তে করে কলটা কেটে দেয় সে। নীরবে অশ্রুর বিসর্জন দেয়, কারণ এখন থেকে এটাই হয়তো তার সঙ্গী। বিয়ের 3.5 মাসের মাথায় কোনো কিছু নিয়ে আবার ঝামেলা মিসেস আলিয়া।
করেন কলির সাথে, যা নয় তা বলে তাকে অপমান করতে থাকে। সে সহ্য না করতে পেরে প্রতিবাদ করে বসে। সেটাতে তেলে বেগুনে জ্বলে ওঠে তার শাশুড়ি। কিছুক্ষণের মাঝে রাকিব আসলে তাকে কেটে কেটে অভিযোগ করতে থাকে, যার ফলে রাকিবও তাকে বেশ কথা শোনায়। কলি নিজের পক্ষে সাফাই বলার সুযোগও পায় না। আবারও কল করে নিজের পিতামাতাকে। এবার শুধু মা নয়, স্পিকারের মাধ্যমে দুজনকে একসাথে সবটা খুলে বলে সে। কিন্তু তাতে কি, জন্মদাতার উত্তরও জন্মদাত্রীর ন্যায়। তারপরেও কলি নিজের অভিযোগে স্থির থাকলে তার মা তীব্র রাগান্বিত গলায় বলে, তারা করেছেটা কি তোমাকে যে তুমি সংসার করতে চাচ্ছ না? আর তারা কি তোমার গায়ে হাত তুলেছে নাকি তোমাকে খাওয়া পড়া দিচ্ছে না? শুধু কয়েকটা কথাই তো শুনিয়েছে, একটু শুয়ে নিলে কি দেহে ফোসকা পড়ে যাবে? মানুষ মায়ের খেয়ে সংসার করে, আর তুমি কিছু কথা সহ্য করতে পারবে না? আর কোনো জবাব দেয়নি কলি। সেদিন থেকে নিজের বাবা মার সাথে কথা হয় না তার। তারাও আর কল দেয়নি। আজ হঠাৎ কল করায় ভ্রু কুঁচকে ওঠে তার। এক পলকেই কলটা কেটে দেয় সে। মনে মনে বলে, আমি জানি আমার পিতামাতাও অসহায়। আমি এই সংসার ত্যাগ করলে তার প্রভাব শুধু আমার উপরেই পড়বে না, বরং পুরো পরিবারের উপর পড়বে। বিশেষ করে কি আর বিয়ে বা ভবিষ্যৎ এবং বাবার মান সম্মানের উপর। কিন্তু তারপরেও মা বাবা হয়ে তোমার কি করে এক সন্তানের সুখের জন্য অপরকে এই অন্ধকারাচ্ছন্ন জীবনের মাঝে থাকতে বললে? না, এমন আপন মানুষের আমার দরকার নেই। যারা বিপদে একা ফেলে যায় তাদের চাইতে এই প্রত্যেক শত্রুগুলোই ভালো। মোম উঠান ঝাড়ু দিচ্ছিল সেই সময় ভাড়া দেওয়া ফ্ল্যাট থেকে বেশ চেঁচামেচি শব্দ এলো। তাতে কি কিছু আসে যায় কৃষ্ণবর্ণা মেয়েটি? সে আপন মনে কাজ করছে, কারণ এটাও অত্যন্ত পরিচিত ব্যাপার তার কাছে। মোমের বিয়ের প্রায় 1.5 বছর পর পাশের ফ্ল্যাটের লাইলা খালার ছেলে বিয়ে করে আনেন রাইসা নামক বড়লোকের মেয়েকে। সে বিয়ের পর থেকে দেখে যায় এসব চেঁচামেচি। মাঝে মাঝে মোমের বড্ড মায়া লাগে লাইলা খালার জন্য। তারপরেও কিছু তো করার নেই, তাই এসব নিয়ে ভেবে লাভ নেই। কারণ নিজের জীবনে যেখানে দুঃখের জোয়ার, সেখানে অন্যের জীবন নিয়ে না ভাবাই ভালো। মোম নিজের ভাবনার সাগরে ডুবে কাজ করতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় খোলা চুলে পুরানো এক কাপড় পরা অবস্থায় কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো বিদ্যা লাইলা। মোম এগিয়ে যেয়ে কাঁধে হাত রাখতেই বিদ্যার ছোট্ট বাচ্চাদের মতো তাকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মারে, কারে এত কষ্ট কইরা পাইলা বড় করলাম আমি। এ তো দুধ কলা দিয়ে কাল সাপ পালছিলাম আমি। আজ বউ বিয়া কইরা আমারে চিনে না। জানোস কখন 2 বছরে হইব তার আব্বাজান অ্যাক্সিডেন্ট মারা গেল। তখন আমি মাত্র 18 বছরের যুবতী নারী। খোকনের আব্বা মরছেন 40 দিনও হয় নাই। আমার বাপে খালি নতুন বিয়া বইতে কয়। এদিক ওদিক দিয়ে কত সম্বন্ধ আসে, আমি রাজি হই না দেখা চইলা যায়। শেষমেশ অনেক বড় লোক এক পুরুষ আইলে আমার বাপে জোর করাইয়া বিয়ে দেবার চায়। আমিও জোরাজুরিতে রাজি হই। তবে সেই লোকে শর্ত দেয় যে খোকনের বাপের বাড়িতেই রাইখা যেতে হবে। এই কথা শুনে কি আমি আর বিয়া বইতে পারি? না। আপনি কেন? প্রতিটি মেয়ের কাছেই তার সন্তান ও মাতৃত্ব অধিক প্রিয়। তাই তো না করলাম আব্বারে। সেও মুখের উপর বইলা দিল, বাচ্চা সহ আমার বোঝা বয়ে বেড়াইতে পারবো না। আমিও আর কি শ্বশুরবাড়ি ফিরে যাওয়া কাজ করা শুরু করলাম। যখন যে কাজ পেতাম তাই করতাম। খোকনের দাদা তো আমার বিয়ের আগেই মরে গিয়েছিল, আর শাশুড়ি মেলা ভালো মানুষ ছিল, সব কাজে আমারে সহায়তা করতো। তারপরেও কম কষ্ট করি নাই। সেই কষ্টের ফলে ছেলে আমার শিক্ষিত চাকরিজীবী। কিন্তু ছেলে কি আর তা মানে? বউ বলে তাই বিশ্বাস করে, সত্য না মিথ্যা তা যাচাই করে না। আজ তো ওষুধ আনতে বলছিলাম, বউ আমারে বলে আমি নাকি শয়তান বুড়ি, পোলার টাকা বইয়া বইয়া উড়াই। এত টাকা খরচ করার কি দরকার? কয়দিন পরে এমনিতেই কবরে যাবো। আরও কত কি।
আমি উত্তর দিলাম যে ছেলে আমি কষ্ট কইরা পালছি, তো তার টাকায় কি আমার হক নাই? তারপর শুরু হইলো তার বিলাপ। ছেলে আসলে বানায় বানায় কি যে ফিসফিস করে বলল, ছেলে এখন আমারে মারবার উপক্রম। মম দীর্ঘশ্বাস ফেলে আহত গলায় জবাব দিল, কি করব খালা, আমার তো শুধু শোনার যোগ্যতাই আছে, আর আপনিই বা কি করবেন? এই বৃদ্ধ বয়সে কোথায় যেয়ে উঠবেন? যার জন্য নিজের সুখ ও যৌবনকালের বিসর্জন দিলেন, সেই যখন আপনার কষ্ট বোঝে না, তাহলে ভাগ্য মনে করেই সবটা মেনে নেন আর আল্লাহর দরবারে নিজের দুঃখের প্রকাশ করেন। সে নিশ্চয়ই তার বান্দাদের ভুলবেন না। তাছাড়া যার যার শাস্তি শেষে পাবে, তাই আপনি বেশি ভাববেন না এদের নিয়ে। তা তো ঠিকই বলেছ, তবে তুমি এই অশান্তির সংসারে পড়ে রয়েছো কেন? বাবার বাড়ি চলে যাও। সেই যে হঠাৎ করে দহন তোমাকে নিয়ে বাড়ি আসলো এবং জিজ্ঞেস করলে, বলল বিয়ে করাবো। তারপর থেকে না তোমার বাবা এসেছে, না পরিবারের অন্য কেউ। আর কিভাবে তোমার বিয়ে হলো কিছুই জানলামই না কেউ। সে যাগ্যে মা, তুমি এই সংসারে মায়া ছাইরা দিয়ে চলে যাও বাপের বাড়ি, নতুন করে জীবনটা শুরু করো। কথাটা শুনতেই মমের মনে পড়ে গেল সে অনাকাঙ্ক্ষিত বিবাহ লগ্নের কথা, যেদিন তার জীবনের গতিপথ একদম বদলে গিয়েছিল। অতীত। মম তখন সদ্য 15 বছরের কিশোরী, সামনে এসএসসি পরীক্ষা, তাই ভালোভাবে পড়ালেখা করছে। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন যে সে এবার সারা বোর্ডে ফার্স্ট হবে। মম তাই ভেবে রেখেছে যে এবার ভালো রেজাল্ট করলে ঢাকার কোনো ভালো কলেজে স্কলারশিপের জন্য চেষ্টা করবে। পেয়ে গেলে সেখানেই কোনো মেয়েদের মেস বা হোস্টেলে বসবাস শুরু করবে এবং খরচ চালানোর জন্য টিউশনি। কিন্তু পরীক্ষা দেওয়ার পূর্বে তার জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বছরের শেষ মাস, তাই অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে আর শীতে কাঁপতে কাঁপতে যাচ্ছে মম। কোচিংয়েও আছে তার আজ, তাই ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হবে। কিন্তু যাওয়াটা কি এত সহজ? গ্রাম থেকে অনেকটা পথ পেরিয়ে হাই স্কুল, পায়ে হেঁটে যেতে আসতে প্রায় ঘন্টা 2 লাগে। তার উপরে এমন শীত, আর গায়ে কোনো সোয়েটার বা শীতের পোশাকও পরেনি সে। অবশ্য থাকলে তো পরবে, কিনেই দেওয়া হয়নি যে তাকে, তাই সেভাবে এলোমেলো পায়ে আগাচ্ছে মম। দহনের মা ও বোনেরা গতকাল ঢাকা ফিরে গিয়েছে, তাকেও যেতে বলেছিল, তবে সে গ্রাম আর ঘুরে দেখবে বলায় আর ঘাটায়নি। কিন্তু যুবক তো নিজেই জানে না সে কি গ্রামের জন্য ফিরে যায়নি, নাকি সেই কৃষ্ণরূপী কিশোরীর মায়ায় পড়েছে বলে। সেই কৃষ্ণবর্ণাকে দেখার পর থেকে এক মুহূর্ত শান্তির পায় না দহন। তার অবাধ্য মস্তিষ্ক মন শুধুমাত্র সেই প্রজাপতির ভাবনাতেই ব্যস্ত থাকে। ফলে বারবার ছুটে যায় মেয়েটির কাছে। প্রেয়সীর বাড়ি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, নদীর পাশ দিয়েই। তাই নদী দেখার বাহানাতে যে কোনো মুহূর্তে সাক্ষাৎ পায় প্রাণ ভ্রমরের। সবে মাত্র 5:30 বাজলেও গ্রাম এলাকা বলে অন্ধকার পড়ে গিয়েছে। সবার ছুটি 4টার দিকে হলেও মম স্কুলে কিছু ছোট বাচ্চাদের পড়ায় বলে তার ফিরতে দেরি হলো। অন্ধকারের মাঝে ধীর পায়ে গ্রামের দিকে ভয়ে ভয়ে এগোচ্ছে মম। ভয় সাধারণত তার সঙ্গী না হলেও আজ হয়েছে, কারণ তার মনে অন্যান্য মেয়েদের আঁধার কিংবা ভূতের ভয় নেই, বরং ভয় নিজের সম্মান হারানোর ভয়। মনে মনে প্রার্থনা করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, দূরে দূরে রেখে সব ধরনের তুফান। আল্লাহ, বাড়ি পর্যন্ত নিরাপদভাবে পৌঁছায় দিলে হবে আমাকে, প্লিজ আল্লাহ, কোনো বিপদ যাতে না হয় পথে। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে এগোচ্ছিল সে। গ্রামের প্রবেশপথে আসতেই ভয় কেঁপে ওঠে সে, কারণ সেখানে অনেক লোক মাদক দ্রব্য গ্রহণ ও জুয়া খেলায় ব্যস্ত। এই ছেলেগুলোকে চিনে সে, এরা সবাই সারা গ্রামে পরিচিত নেশাখোর হিসেবে। মম সাহস করে তাদের সামনে দিয়ে ধীর পায়ে এগোচ্ছিল, কিন্তু তার পূর্বে একটা শক্ত হাত তার ডান হাতটি চেপে ধরে। পিছনে ঘুরে তাকাতেই আতঙ্কিত হয়ে যায়, কারণ হাতের অধিকারী আর কেউ নয়, সেই নেশাখোরদের মাঝের একজন। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে, আমার হাত ধরেছেন কেন?
আমাকে যেতে দিন। লোকটি উত্তরে বিশ্রী একটা হাসি দিল এবং বলল, এমন অল্প বয়স্ক মেয়ে কি এমনি হাতছাড়া করবো নাকি? বলেই শয়তানি হাসি দিল। মোম বাকি নেশাখোরদের দিকে তাকিয়ে দেখলো তাদের কারো দাঁড়ানোর অবস্থা নাই, শুধুমাত্র এই লোকটির নেশা কম ধরেছে। কিছু একটা ভেবে তার হাত ধরা লোকটির হাতে বেশ শক্তি দিয়ে কামড় দিতেই ছাড়া পেয়ে গেল নেশাখোরের হাত থেকে। ছাড়া পেতে সে ছুটল গ্রামের ভিতরের দিকে। তার পিছন পিছন লোকটি দৌড় লাগালো। এই দৌড়াদৌড়িতে লোকটি তার জামার হাতা ধরে টান দিলে পুরাতন নরম হয়ে যাওয়া জামাটির হাতা অতি সহজেই ছিঁড়ে গেল। তারপরেও সেসবে ধ্যান না দিয়েই ছুটছে মোম। গ্রামের প্রবেশপথের কিছুটা ভিতরে টম দোকানে বসে চা পান করছিল দহন। তখনই হারিকেন মৃদু আলোয় খেয়াল করলো একজন মানবী ছুটে আসছে এদিকে এবং তার পিছনে এক মানব। দুজন নরনারী আরেকটু এগোতেই তার চক্ষু চড়ক গেছে, কারণ মেয়েটি তার প্রেয়সী। আর তার পিছনে থাকা লোকের বেশভূষা মেয়েটির চেঁচানো অবস্থা দেখে যা বোঝার বুঝে নিয়েছিল। টম দোকানের কিছুটা সামনে আসতে চেঁচাতে শুরু করলো মোম, বাঁচাও বাঁচাও আমাকে। মোমের চেঁচামেচিতে দহন সহ সেখানে উপস্থিত সকলে আসলো। এসেই গণদোলাই দিল নেশাখোর লাফাঙ্গা লোকটিকে। দহন তো পারে না, মেরেই ফেলে। আধমরা অবস্থায় পড়ে আছে ব্যক্তি। তারপর যুবকের রাগ কি আর কমে? বলা হয়ে থাকে, পুরুষ জাতি যখন সদ্য যুবক থাকে তখন তাদের রক্ত গরম থাকে, সোজাভাবে অল্পতেই উত্তেজিত হয়ে যায় বা রেগে যায়। দহনেরও হয়তো একই দশা। লোকটিকে মারার জন্য পাশে থাকা বড় পাথরটি হাতে নেয় সে। এই পাথর দিয়ে মারলে বাঁচবে তো দূরে থাকুক, মুখেই থেতলে যাবে পুরো। আশেপাশের লোক এতক্ষণে খেয়াল না করলে দহন যখন চিৎকার করে এগিয়ে গেল তখন তারা ঝাপটে ধরে যুবকটিকে। ছাড়ো সবাই আমাকে, এই কুকুরের বাচ্চাকে আজ আমি দেখে নেব। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরা শুধু পুরুষ জাতি নয়, সম্পূর্ণ মানব জাতির উপর কলঙ্ক। শান্ত হও দহন বাবা, যা করার চেয়ারম্যান সাহেবই করবে। দহনকে সকলে বোঝাতে লাগলে সে কিছুতে শান্ত হলো বলে বাকিরা তাকে ছেড়ে দিল। দহনের চোখজোড়া তখন তার প্রেয়সীকে খুঁজছে। একটু খেয়াল করতেই দেখতে পেল গ্রামের প্রথম দিকের বাড়িটির বউ তার প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে তাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও মেয়েটা ভয়ে কাঁপছে। হঠাৎ তার চোখে পড়ল মোমের হাতা ছিঁড়া, তাই সে এগিয়ে যেয়ে নিজের শার্ট খুলে মোমকে পরিয়ে দিল। মোমকে এমন করলো তা দেখতে ছলছল চোখে তাকাতেই সামনে দহনকে দেখতে পায়। ইতিমধ্যে সারা গ্রামে ছড়িয়ে গিয়েছে এই খবর, তাই মোমের বাসায় খবর পৌঁছিয়েছে। এই খবর শুনে পরিবার হিসেবে মেয়ের পাশে দাঁড়াবে তো দূরে থাক, তার সৎ মা আরও তাকে আজে বাজে গালিগালাজ করা শুরু করলো। আর তার বাবা কিছুই হয়নি এমন ভাবে থাকলো। শেষমেশ অর্ধরাত্রিতে বিচার সভা বসলে চেয়ারম্যান ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়ে একপাশে জড়সড় হয়ে বসে থাকা মোমকে উদ্দেশ্য করে বললেন, মা তুমি চিন্তা করো না, ছেলেটা তার দুঃসাহসিকতার শাস্তি পাবে। আর শুক্রিয়া আলহামদুলিল্লাহ তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তাই তুমি স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যাও। জমেলা ভাবি আর মেম্বার সাহেব মেয়েকে নিয়ে বাড়ি যান। জমেলা ভানু ভাবলেন এই সুযোগ মোমকে বাড়ি ছাড়া করার। তিনি তীব্র ধাঁধালো কণ্ঠে বললেন, না ভাই সাহেব, এই কথা শোনা পারবো না আমি। আজকে আমার ঘরেও আরও দুটো ছেলে মেয়ে আছে, তাই এসব চরিত্রহীন মেয়েকে ঘরে আনলে আমার সন্তান খারাপ হয়ে যাবে। আর ওই ছেলেকে কি পুলিশে দিয়েছেন? এই রাস্তার মেয়েটি নিশ্চয়ই উস্কে দিছে। যাকগে, যা করেছেন আপনাদের ব্যাপার, তবে এই মেয়েকে আমি আমার বাড়িতে যেতে দেবে না। চেয়ারম্যান সাহেব এক প্রকার গম্ভীর গলায় বললেন, এসব কি বলছেন জমেলা ভাবি? এই টুনি মেয়ে এত রাতে কোথায় যাবে? তাছাড়া ওটা মোমেরও বাবার বাড়ি।
মেম্বার সাহেব নিজের বউকে বোঝান। মোমের বাবা বেশ ভাবলেশহীনভাবে উত্তর দিলেন, এই মেয়ের ব্যাপারে আমিই নেই, আপনি আর ঝামেলা বোঝাপড়া করে নিন কি করবেন। এটুকু বলেই সে সভা থেকে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। নজরুল সাহেবের মেয়েকে নিয়ে এমন খাপছাড়া কথায় বেশ হতাশ হলেন চেয়ারম্যান সাহেব। মোম তো স্তব্ধ হয়ে মাথা নিচু করে বসে রয়েছে এবং চোখ জোড়া বেয়ে টপ টপ করে অশ্রু বেয়ে পড়ছে। তবে ঝামেলা বানু বেশ খুশি হলো এমন কথায়। তিনি আরও আপত্তিকর কথা বললেন সেখানে। দেখলেন ভাই সাহেব, মেয়ের চরিত্র কত খারাপ যে আপন বাপেও তারে নিয়ে কথা কবার চায় না। কিন্তু তোমরা বাড়িতে না নিলে মেয়েটা এত রাতে কোথায়? আমরা এর বাসায় রাখবো না, তা গ্রামের অন্য কেউ রাখবো না মনে হয়? রাখবনি কেউ? চেয়ারম্যান সাহেব আপনি? সবাই মাথা নিচু করে ফেলল, কারণ একজনের প্রতি সহানুভূতিশীল হওয়া আর তার দায়িত্ব নেওয়ার মাঝে পার্থক্য রয়েছে। প্রথমটা মানুষ অনায়াসে করে ফেললেও দ্বিতীয়টা পারে না। সবার কাছে আশানুরূপ উত্তর পেয়ে ঝামেলা বানু শয়তানি হাসি দিয়ে বললেন, দেখলেন তো, কেউ এই মেয়ের দায় নিব না। তাই ভালো হয় মেয়েটির গ্রাম ছাড়া করে দেন। রাস্তার মেয়ে রাস্তাতেই থাকবো না। নাহলে প্রতি আর বলতে দিল না দহন অহংকার দিয়ে উঠল, একদম চুপ। কি বলতে নিয়েছিলেন চরিত্রহীনা? আসলে যার যেমন চরিত্র সবাই তেমনই মনে করে। যেমন আপনি মোমকে, আর মোমের দায়িত্ব আমি নেব। এই দহন নিবে। সবাই শহরের যুবকের কথা বেশ অবাক, কারণ গ্রাম সমাজে কোনো যুবক তো কোনো মেয়ের দায় এমনিতেই নিতে পারে না, বিয়ে করা লাগে। আর কোথায় দুধে আলতা দহন, কোথায় কালো রঙা মোম। চেয়ারম্যান সাহেব বললেন, তা হয় না দহন বাবা, তুমি শহরে বড় হয়েছো, এসব জ্ঞান নেই তোমার। কেন হয় না? আমি যখন বলছি তা আমি নেবই। এবার ঝামেলা বানু ভেঙচি কেটে বললেন, শোনো, বড় বড় কথা বললেই হয় না বুঝলে। কোনো ছেলে এমনি এক মায়ের দায়িত্ব নিতে পারে না, তার জন্য বিয়ে শাদি করা লাগে। ওই মাইয়ারে তুমি করবা এই কালিরে বিয়া? তা তো করবা না, এমন কালিরে কে আবার বিয়ে করব? আমি বিয়ে করব চেয়ারম্যান কাকা, এখন এই মুহূর্তে বিয়ে করব আমি এই কৃষ্ণবর্ণা মায়াবতী মোমকে। তাই যত দ্রুত সম্ভব কাজই ডাকান। আর এই যে অভদ্র মহিলা, এখন মোম আমার বউ, আরেকটা কথা বলবেন তাকে নিয়ে তো মাটিতে পুঁতে ফেলবো। এটা দহনের অদা আপনার কাছে। ঝামেলা বানু মনে মনে দহনকে হাজার গালি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে সম্পন্ন হয় দহন ও মোমের সেই অনাকাঙ্ক্ষিত বিবাহ। বর্তমানে লায়লা খালার ধাক্কা দেওয়ায় নিজের অতীত থেকে ফিরে আসে মোম। লায়লা খালা আবারও জিজ্ঞেস করেন, কি গো মা, কথা কও না কেন? দেখো, তোমার বাবার বাড়ি চলে যাও মা, সেখানেই ভালো থাকবা। এখানে যাওয়া শান্তি? তোমার বাপ মাও কেমন চোখের দেখাও দেখতে আসে না? আসলে খালা, আমার বাবা আমি জন্ম হওয়ার আগেই মারা গিয়েছে, আর মা আমার জন্মের সময়। যেদিন আমি বিয়ে করে এই বাসায় এসেছিলাম সেদিন আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। এক দূর সম্পর্কে আত্মীয়র বাসায় থাকতাম বিয়ের আগে। ও তাই বলো, তোমারও যাওয়ার জায়গা নেই? মেম্বার সাহেব তার বড় মেয়ের শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে সেখানে এসেছিল। বাড়িটিতে ঢুকতে দেখলো মেয়ে তার উঠানের পাশে বসে এক বৃদ্ধার সাথে বসে আছে, কিন্তু নিজ ভাবনায় ডুবে আছে সে। সেদিকে এগোতেই শুনলো বৃদ্ধার ধাক্কা মেরে করা প্রশ্ন ও মেয়ের উত্তর। চোখজোড়া মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে আসলো তার। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে এবং হৃদ মাঝে চিনচিন ব্যথার অনুভব হচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বরং এলোমেলো পায়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে তিনি। চলবে।